সোনার খাঁচায় কয়লা পুড়ে দেয়া হাসিনাও এখন ভারতের গলার কাটা। ভারত এখন আর তাকে রাখতে চাইছে না। দেশটির অভ্যন্তরে উঠছে হাসিনা বিরোধী জনমত। ভারতীয়রা হাসিনার মতো উটকো ঝামেলা রেখে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করতে চায় না। আশেপাশে দুই চারটা দেশের সঙ্গে পাল্লা দিতে না, আমরা ছোট মাঠে খেলা দেখতে পারবো না। হাসিনা সেদিন কি করে গণভবন থেকে চলে গেলেন? কে তাকে হেলিকপ্টার দিয়েছে? কে দিয়েছিল সেদিন হেলিকপ্টার? তার বিচার কেন করেন না? খুনের কথা বলেন, কে আপনারা খুন করেন না বাংলাদেশে? বিধ্বস্ত লুকে পাবলিক প্লেসে দেখা মিলল হাসিনা পুত্র জয়ের। এক বছরের মধ্যে আমরা ১৫০০টি ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি। দীর্ঘদিনের নিস্তব্ধতা ভেঙে অবশেষে দেখা মিলল ১৫০০ বিজ্ঞানী খ্যাত জয়ের। কিন্তু সবাইকে অবাক করেছে তার চেহারা। সে এতটাই ক্লান্ত, বিধ্বস্ত, চিন্তিত, যেন পুরো পৃথিবীটাই তার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। জাতিসংঘ মহাসচিবের এই সফরে এক ঢিলে ৩ পাখি মারা হলো। এক ঢিলে 2টা পাখি মারে, 3 পাখি মারা গেল। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারতে মহা বিপদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের চাপে দিশেহারা মোদী সরকার। যে কোনো সময় গলার কাটা হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার গুঞ্জন। এদিকে ১৫০০ বিজ্ঞানী খ্যাত সজীব অজের জয়ের একই হাল, জয়ের বিধ্বস্ত ছবি ভাইরাল। অপরদিকে জাতিসংঘের মহাসচিবকে দেশে এনে এক ঢিলে 3 পাখি শিকারের ঘটনা প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। শেখ হাসিনা পালিয়েছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের তোড়ে ভেসে যাওয়া এই স্বৈরাচার এখন বাংলাদেশ চ্যাপ্টারে অতীত। অহংকার আর দম্ভের অবসানের ঘণ্টাধ্বনিও থেমে গেছে। তবুও হাসিনা প্রসঙ্গ ফিরে ফিরে আসছে বাংলাদেশের রাজনীতিতে। কারণ বসে নেই দিল্লি, গোপন ষড়যন্ত্র জাল বোনা হচ্ছে। একের পর এক চক্রান্ত বাংলাদেশকে আক্রান্ত করার পায় তারা কেউ চুপ করে বসে নেই। স্বজন হাসিনাকে হারানোর বেদনায় হৃদয় তাদের আকুপাকু করছিল। বিহ্বল ব্যাকুলতা মোদি অমিতের বুকের ভেতর। দিল্লির ধোঁয়াশা হয়তো মাঝে মধ্যে কমে, তবে মোদী প্রশাসনের হতাশা কমে না। তাদের এক অঘোষিত সাম্রাজ্য খোয়া গেছে, যেখানে একচ্ছত্রভাবে চলত তাদের অঘোষিত আইন। মোদীদের জন্যই হয়তো রবি ঠাকুর লিখে গেছেন এই লাইন, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, সেই যে আমার নানা রঙের দিনগুলি। সোনার খাঁচায় কয়লা পুড়ে দেয়া হাসিনাও এখন ভারতের গলার কাটা। ভারতও এখন আর তাকে রাখতে চাইছে না। দেশটির অভ্যন্তরে উঠছে হাসিনা বিরোধী জনমত। ভারতীয়রা হাসিনার মতো উটকো ঝামেলা রেখে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করতে চায় না। তবে নয়াদিল্লির একটা দোটানা আছে। তাদের অবস্থা এখন ভেতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। দ্বিধা শিরোনামের গানের এই কথার মতোই, ভেতর হাসিনাকে উগড়ে ফেলে স্বস্তি পেতে চায়, তবে বাহির বা লোক দেখানো কৌশল হাসিনাকে বের করে দিতে দেয় না। ভারতের মনে খচখচানি, হাসিনাকে একবারে বিদায় করলে বাংলাদেশকে অস্থিতিশীল ও অশান্ত করার কোনো কৌশল বা ট্রাম্প কার্ড তো আর তাদের হাতে থাকবে না। এবার কি করা যায়, এর একটা আপাত কৌশলও খুঁজে বের করেছে দিল্লি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এইসব টানাপোড়েনের মাঝেই নাকি ভারতে থাকার জন্য শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে মোদী সরকার। তবে হাসিনাকে সরকারিভাবে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না বলে জানা গেছে, কারণ এই সংক্রান্ত কোনো নির্দিষ্ট আইন নেই ভারতে। তবে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে বৈধভাবে তাকে ভারতে থাকতে দিতে সম্মত মোদী সরকার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি ভিসার মেয়াদ বৃদ্ধিতে সবুজ সংকেত দেয়। এরপরই স্থানীয় ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে হাসিনার ভিসার মেয়াদ বা ভারতে থাকার অনুমতির মেয়াদ বৃদ্ধি করা হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই কৌশলে ভারত মূলত সাপ ও লাঠি দুটোকেই বাঁচিয়ে রাখছে। এতে হাসিনাকে যেমন অন্য কোথাও পাঠানো সহজ হবে, তেমন হাসিনার উপর জাতিসংঘের রিপোর্টের পর যে আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে তাও অনেকাংশে এড়ানো যাবে। তাই দিল্লি ধরি মাছ না ছুঁয়ে পানি মোড়ে থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। শেখ হাসিনা সেদিন কি করে গণভবন থেকে চলে গেলেন? কে তাকে হেলিকপ্টার দিয়েছে? কে দিয়েছিল সেদিন হেলিকপ্টার? তার বিচার কেন করেন না? খুনের কথা বলেন, কে আপনারা খুন করেন নাই বাংলাদেশে? কোন রাজনৈতিক দলের নেতা খুন করেন নাই? ৭১ থেকে নিয়ে আজ পর্যন্ত কেন আপনারা মানুষে খুন করেন নাই? প্রতিরোধের খুন করেন নাই? এরকম খুন কেন হয়? আপনি কত খুন দেখেছেন? আপনি কত
গুণ। আপনি শেখ হাসিনাকে কেন হেলিকপ্টার দিয়ে পাঠালেন বাংলাদেশ থেকে? আপনি পাঠান নাই? কে পাঠিয়েছিল হেলিকপ্টার দিয়ে? কে পাঠিয়েছে আপনি তাদের কাছে জিজ্ঞাসা করেন। আপনি কথা কথা উত্তর দিলে হবে না তো, আমি শুনি ওদের কাছ থেকে আরেকটা প্রশ্ন। কেন সেই বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেন না আপনারা এখন পর্যন্ত? কেন নেন না? ওই হেলিকপ্টার কার ছিল? কার হেলিকপ্টার দিয়ে আপনি পাঠিয়েছেন? বাংলাদেশ সরকার হেলিকপ্টার জানেন? ও সেগুলো প্রশ্ন জবাব দিতে পারেন না, ইনে মেরে কথা বলেন। ভ্যালিড কোশ্চেন। শেখ হাসিনার বিরুদ্ধে বলেছি যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি যখন শেখ হাসিনা দেশে বসে গুম খুন হত্যা করেছে। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছি যখন আমাদের উপরে হুলিয়া ছিল, আমাদের গুম খুনের ভয় ছিল। আমরা তখন শান্তিপূর্ণভাবে আমরা লেখাপড়া করি নাই, চাকরি করি নাই, বাকরি করি নাই। আমরা ছুটে বেরিয়েছি, পালিয়ে বেরিয়েছি এই শেখ হাসিনার বিরুদ্ধে। আজ আপনি খুনের কথা বলেন, নির্বাচনের কথা বলেন। আপনি এসব দিয়ে কি এখন ৫৫ বছর আপনি একদিন আসছিলেন কেউ? এই ৫৫ বছর আমি গেছি, গেইটে গেটে দাঁড়িয়ে চিৎকার করেছি। কোথায় ছিলেন সেদিন যখন খালেদা জিয়াকে দেশ থেকে বিদায় করে দিয়েছিল আর্মি? তখন কে ছিল? গেছিলেন আপনারা? আপনাদের নেতা যখন ফাঁসি হয়েছিল একটা দিন আসছিলেন কেউ রাজপথে? কেউ তো আসেন নাই। কাজে আজকে আপনি বলেন এগুলো বলতে চাই না। মেজর আখতারুজ্জামান এগুলি বলেও কিন্তু উত্তরটা পাইনি, সঠিক উত্তরটা পাইনি। তার মানে আপনি কোনো জাস্টিফিকেশন দিতে চাচ্ছেন, আপনি কোনো জাস্টিফিকেশন দিতে চাচ্ছেন যে আপনার রোমান্টিক পলিটিক্স করবেন? আপনারা শেখ হাসিনা বহাল তবিয়তে বাংলাদেশ সরকারের ক্ষমতা ব্যবহার করে, রিসোর্স ব্যবহার করে দাপটের সঙ্গে দেশ থেকে চলে গেছে। আপনারা তার টিকিটই ধরতে পারেন নাই। এক বছরের মধ্যে আমরা 5,500টি ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি। দীর্ঘদিনের নিস্তব্ধতা ভেঙে অবশেষে দেখা মিলল 5,500 বিজ্ঞানী খ্যাত জয়ের। কিন্তু সবাইকে অবাক করেছে তার চেহারা। সে এতটাই ক্লান্ত, বিধ্বস্ত, চিন্তিত যেন পুরো পৃথিবীটাই তার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের জাতীয় ভাগ্নের এমন হাল দেখে কপালে চোখ নেটিজেনদের। হ্যান্ডসাম ছেলেটা হঠাৎ করেই যেন বৃদ্ধ হতে চলেছে। সাংবাদিক কনক সারোয়ারের প্রকাশিত এক ছবিতে তার এমন হাল চোখে পড়ে সবার। বাংলাদেশের জাতীয় ভাগ্নে সজীব ওয়াজেদ জয়। খুব একটা ক্যামেরার সামনে আসতেন না তিনি, তবে দেশের স্বৈরাচারী মায়ের পতন ঘটায় রাগে ক্ষোভে ক্যামেরার সামনে এসে বলেছেন এক একবার এক এক কথা। কখনো বলেছেন শেখ হাসিনা রাজনীতিতে ফিরবে না, আবার কখনো বলেছেন আমরা ফিরে আসব। এমনিতেই তো আওয়ামী লীগের ভরা ডুবি, তার উপর তার বক্তব্যে আরো ট্রলের শিকার হয়েছিল বিতাড়িত দলটি। তারপরেই হঠাৎ করেই উধাও হয়ে যান তিনি। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। এবার হঠাৎ করেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি, কারণ পাবলিক প্লেসে দেখা মিলেছে এক সময় ধরে নেয়া ভবিষ্যৎ উত্তরসূরির। ফেসবুকে তার ছবিটি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক কনক সারোয়ার। ছবিটিতে দেখা যাচ্ছে একটি সোফায় বসে মোবাইল ব্যবহার করছিলেন জয়। তাকে অত্যন্ত বিধ্বস্ত ও উদ্বিগ্ন লাগছিল। ক্যাপশনে দেওয়া তথ্য অনুযায়ী ছবিটি শনিবার বিকেলে ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ার ডালাস শপিং সেন্টার মলের ভেতরে তোলা হয়েছে। ক্যাপশনে কনক সারোয়ার লেখেন, বাংলাদেশের জনগণের অন্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক হাসিনার পুত্র এখন নিঃসঙ্গ। আওয়ামী লীগের জন্য ছোট হয়ে আসা পৃথিবীতে নিজের ভবিষ্যৎ নিয়েও তার চেহারায় আছে উদ্বিগ্নতার ছাপ। মাত্র 221 দিন আগের যে উদ্ধতপূর্ণ জীবন, হম্বি তম্বি সব শেষ। গত 7 মাসে তার বয়সও যেন এক ধাক্কায় 7 বছর বেড়ে গেছে। সাংবাদিক কনক সারোয়ারের পোস্ট করা সেই ছবিতে কমেন্ট করছেন নেটিজেনরা। কমেন্টের সংখ্যা লাফিয়ে লাফিয়ে শুধু বেড়েই যাচ্ছে, যার কারণে ছবিটি পোস্ট করার সাথে সাথে এটি ফেসবুকের ট্রেন্ডিং পপুলার নাও ক্যাটাগরিতে চলে আসে। কমেন্টে একজন লিখেছেন, প্রথমে দেখে মনে করেছিলাম স্টিফেন হকিং বসে আছে, পরে পড়ে বুঝতে পারলাম বাংলাদেশের ভাগিনা। কেউ আবার লিখেছেন, আমাগো কোটি টাকার উপদেষ্টার সেভ করার টাকা নাই। কেউ আবার মজা করে বলছেন, শুনলাম তিনি ডালাস শপিং সেন্টারে ম্যানেজারের চাকরি নিছে। শেখ হাসিনা পতনের পর ধীরে ধীরে বেরিয়ে আসছে তাদের অপকর্ম এবং সম্পদের হিসাব। সম্প্রতি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিকের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। জাতিসংঘ মহাসচিবের এই সফরে এক ঢিলে 3 পাখি মারা হলো। এক ঢিলে 2টা পাখি মারে, 3 পাখি মারা গেল। কিভাবে?
3টা পাখি কিভাবে মারা হলো, 3টা কার্য উদ্ধার হলো। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেসের ঢাকা সফরে এক ঢিলে 3 পাখি মেরেছে অন্তর্বর্তী সরকার। চিন্তা করছেন, এক ঢিলে 3 পাখি মারছে। প্রথমত, বাংলাদেশ একটি অস্থিতিশীল দেশ বা সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে দেশের ভেতরে এবং বাইরে যে অপপ্রচার চলমান, সেটির যে ভিত্তি নেই, জাতিসংঘের মহাসচিব স্বচক্ষে দেখে গেলেন। অর্থাৎ বাংলাদেশ অস্থিতিশীল না, বাংলাদেশের যে সংখ্যালঘু নির্যাতন এমন অবস্থা না যেটা একেবারে বসবাসের অনুপযোগী, তো সেটা তিনি দেখে গেলেন। দ্বিতীয়ত, বাংলাদেশে যে সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা চলছে সেটির প্রতি আন্তর্জাতিক সমর্থনের বিষয়ে উল্লেখ করেছেন আন্তোনিও গুতারেস। এটা দিয়ে আভ্যন্তরীণভাবে রাজনৈতিক দলগুলোকে জানানো হলো, দেখো জাতিসংঘের মতন প্রতিষ্ঠান তারাও কিন্তু সমর্থন দিয়ে গেছে, ফলে সংস্কার লাগবে, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এটাও একটা রাজনৈতিক একটা ফায়দা বা সুবিধা সরকার পাইল। 3 নম্বরটা হচ্ছে, বিভিন্ন বৈশ্বিক সংকটের কারণে কিছুটা আড়ালে চলে গিয়েছিল রোহিঙ্গা সমস্যা, এবং এই সফরের মাধ্যমে সেটিকে আবার কিছুটা হলেও বিশ্বকে মনে করিয়ে দেওয়া হলো যে এই ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধের কারণে রোহিঙ্গা সংকটটা আড়ালে চলে গেছিল। তারপরে রাখাইনে যে যুদ্ধ, সেই যুদ্ধের ফলে আরো রোহিঙ্গার অনুপ্রবেশের যে সংকট, সেই সংকটটা আড়ালে চলে গেছিল। মহাসচিব আসার ফলে সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টিটা পড়লো যে এটা আড়ালে যাওয়ার মতন বিষয় না, বরং মহাসচিব একেবারে সেই রোহিঙ্গা ক্যাম্পে বা আশ্রয় শিবিরে যে তাদের সঙ্গে ইফতার করার মধ্য দিয়ে আবার স্মরণ করে দিল বিশ্বকে যে বাংলাদেশ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে এবং এটা লম্বা সময় ধরে সংকট বাড়ছে, তাদের প্রত্যাবাসন দরকার এবং মিয়ানমারে যে গৃহযুদ্ধ চলছে সেটা থামানো দরকার। এই বিষয়টা সামনে চলে আসলো। তা ঠিকই, এক ঢিলে 3 পাখি। প্রথম কথা হলো যে এক ধরনের স্বীকৃতি যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করে গেল, তাহলে কোথায় বাংলাদেশে একটা বিশৃঙ্খল, কোথায় সংখ্যালঘু নির্যাতন, এটা সঠিক না। 2 নম্বর হলো যে সংস্কার কার্যক্রমের প্রতি যে সংস্কার নিয়ে একটা অস্বস্তি তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলো সবাই নির্বাচনের রোডম্যাপ বলছে, আর সরকার বলছে যে না, সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য হইতে হবে তারপরে নির্বাচন। তো সেটা একটা সমর্থন পাওয়া গেল যে না, আন্তর্জাতিক সম্প্রদায়ও, এর আগে ইউরোপ, তারাও সমর্থন দিয়েছে, এখন জাতিসংঘ দিল, ফলে এটা গুরুত্বপূর্ণ, এটাকে অস্বীকার করা যাবে না। এই নিয়ে বিএনপির মধ্যেও এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে যে 7টা রাজনৈতিক দল নিয়ে ইন্টারকন্টিনেন্টালের যে বৈঠক, সেই বৈঠকের জন্য বিএনপি আসলে প্রস্তুত ছিল না, বরং তারা আলাদাভাবে কথা বলতে চেয়েছিল এবং বলতে চেয়েছিল যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার দরকার, সেই কথাটি কিন্তু সেইভাবে বলা যায়নি, কারণ অন্যান্য রাজনৈতিক দলের কাছে সংস্কারের বিষয়টি মুখ্য ছিল। ফলে সব মিলে এখানে একটা সরকারের একটা মোটামুটি প্লাস পয়েন্ট বলা যায়। যে সফরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন যে এই সফরের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন যে অব্যাহত আছে সেই বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব। অর্থাৎ ডক্টর ইউনূসের সরকারের প্রতি যে একটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আছে, জাতিসংঘের মহাসচিব এই সফরের মধ্য দিয়ে সেটাও আবার প্রমাণ হলো। দর্শক, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ, যা বললেন মুখপাত্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে তার সরাসরি উত্তর দেননি দেশটির পররাষ্ট্র দপ্তরে নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস। এমনকি বিষয়গুলোকে কূটনৈতিক আলোচনার বিষয় উল্লেখ করে আগাম কোনো মন্তব্য করতেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এভাবেই প্রতিক্রিয়া জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। এদিনের ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনের কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প তখন একজন প্রার্থী হিসেবে কথা বলেছিলেন এবং বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলেন। নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর এখন যেহেতু পররাষ্ট্রমন্ত্রী প্রায় 60 দিন ধরে দায়িত্ব পালন করছেন, সেই হিসেবে বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি সম্পর্কে তার মূল্যায়ন কি এবং তিনি কি পদক্ষেপ নিচ্ছেন। জবাবে টমি ব্রুস বলেন, ঠিক আছে, আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রসঙ্গে কথা বলছেন, যিনি বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে একটি দেশের পরিস্থিতি এবং তার প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন। এই পর্যায়ে ওই প্রশ্নকারী বিষয়টি বাংলাদেশ সম্পর্কিত বলে উল্লেখ করেন। জবাবে মুখপাত্র বলেন, পররাষ্ট্রমন্ত্রী রুবিও অবশ্য তার দৃষ্টিভঙ্গির অনুসরণের কাজ করছেন এবং এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। তবে কূটনৈতিক আলোচনার ক্ষেত্রে কূটনৈতিক বিবেচনা এবং সেই সংলাপের আলোচনার ভিত্তিতে কি ঘটতে পারে সে বিষয়ে আমি এখানে পূর্ব অনুমান করতে চাই না এবং আপনিও নিশ্চিত চান না যে আমি তা করি। আমার মনে হয় সবচেয়ে ভালো হবে এই পর্যায়ে ওই প্রশ্নকারী জানতে চান তিনি আবারও নতুন করে তার প্রশ্নটি করতে পারবেন কিনা। তবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র তাকে সেই অনুমতি না দিয়ে বলেন, না, আমি যা বলতে চাচ্ছি তা হলো আমি কূটনৈতিক সম্পর্ক এবং কূটনৈতিক আলোচনার দৃষ্টিকোণ থেকে কোনো মন্তব্য করব না বা কি ঘটতে পারে তা নিয়ে পূর্ব অনুমান করব না। এরপর এ প্রসঙ্গে আর কোনো প্রশ্নের সুযোগ দেননি তিনি। এমনকি সাম্প্রতিক ইস্যু নিয়ে অন্যান্য প্রশ্নেরও প্রায় একই রকম জবাব দিয়েছেন টমি ব্রুস। এ বিষয়ে পূর্ব অনুমান করতে চাই না বলে অধিকাংশ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন তিনি।